হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা প্রান্তিক প্রকাশনী প্রশ্ন প্রস্তুতির বই থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য দেখো পরিবেশ বিজ্ঞানে যেটা 2 নম্বর স্কুল দেওয়া হয়েছে রামপুর হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব। এর আগে 1 নম্বর স্কুলের আমরা সেটটা সলভ করেছিলাম। যারা 1 নম্বর স্কুলের উত্তরগুলো দেখোনি অবশ্যই আগের ক্লাসটা দেখে নিও। বিভাগ ক আমাদের এমসিকিউ প্রশ্ন। তুলা যন্ত্র দিয়ে পরিমাপ করা হয় ভর, তোমরা জানো। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। কেমন? মিথেন মানে হচ্ছে CH4। নিজের দেহে খাদ্য তৈরি করতে পারে যারা, তারা হচ্ছে উৎপাদক, আর যারা উৎপাদককে খায় তারা হচ্ছে খাদক। খাদককে যারা খায় তাদেরকে হচ্ছে মানে দ্বিতীয় শ্রেণীর খাদক, তারপর তৃতীয় শ্রেণীর খাদক, এরকমভাবে থাকে। যারা খাবার তৈরি করতে পারে না তাদেরকে আমরা কি বলি? খাদক বলি, তাই না? আর যারা খাবার তৈরি করতে পারে তারা হচ্ছে উৎপাদক, যেমন সবুজ উদ্ভিদ। নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ নির্ভর করে তরলের ঘনত্বের উপর। 3টে বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে তরলের গভীরতা, 2 নম্বর হচ্ছে তরলের ঘনত্ব, আর 3 নম্বর হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই 3টে জিনিসের ওপর তরলের চাপ নির্ভর করে। কয়লার প্রধান ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। শূন্যস্থান পূরণ। এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। যা পরিমাপ করা যায় তাকে বলা হয় ভৌত বা প্রাকৃতিক রাশি। পৃথিবীর সব খাবারের শক্তির উৎস হচ্ছে সূর্য। বল মানে হচ্ছে চাপ বাই ক্ষেত্রফল। যেহেতু চাপ মানে কি? চাপ মানে আমরা জানি চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলে, তাই না? চাপ মানে যদি বল বাই ক্ষেত্রফল হয় তাহলে বল মানে কত? কোনাকুনি গুণ হয়ে যাবে, চাপ ইন্টু ক্ষেত্রফল। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এক কথায় উত্তর দাও। লোহার প্রধান আকরিক হচ্ছে হেমাটাইট। ওকে। কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়? অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার। ড্রয়ার বন্ধ করা মানে ঠেলা, আর যদি বলে ড্রয়ার খোলা তাহলে সেটা হবে টানা। 1 মিনিটকে 60 দিয়ে ভাগ করে সেকেন্ড পাওয়া যায়। তরলের চাপ গভীরতার উপর নির্ভর করে আমরা জানি, এখনই বললাম 3টে বিষয়ের উপর: গভীরতা, তরলের ঘনত্ব আর অভিকর্ষজ ত্বরণ। তাহলে এটা সত্য। স্তম্ভ মেলাবো আমরা। এখানে বলের একক হচ্ছে এখানে নিউটন, বলের একক হচ্ছে নিউটন। ফড়িং হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, মানে ঘাসকে খায়। তাহলে উৎপাদককে খায় যারা, তারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। স্টপ ওয়াচ দিয়ে আমরা সময় পরিমাপ করতে পারি। স্পোর্টসের সময় ব্যবহার করি, খুব মানে একদম অল্প সময়ের ব্যবধান মাপি আমরা। আর ব্রোঞ্জ হচ্ছে একটা মিশ্র ধাতু। এরপরে 5 দাগের প্রশ্ন, চাপ কাকে বলে? আমরা বারবার বলেছি যে যেগুলো আমরা টেক্সট বই থেকে পাবো সেগুলো টেক্সট বই থেকে লিখবো। ওকে, তোমরা লিখবে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হলো চাপ। অর্থাৎ এটা লেখার পরে অর্থাৎ চাপ সমানচিহ্ন দিয়ে লিখবে বল বাই ক্ষেত্রফল। নেক্সট কোয়েশ্চেন, শক্তি নিত্যতা সূত্র, এটাও আমাদের বইয়ে রয়েছে। ওকে, লিখবে শক্তি নিত্যতা সূত্র, হেডিং করবে। তারপরে লিখবে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু এক প্রকার শক্তি অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হতে পারে মাত্র, একে শক্তির নিত্যতা সূত্র বলে। গতিশক্তির সংজ্ঞা 84 পাতাতে আমরা পাবো। লিখব গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য বা শক্তি আছে তাকে বলা হয় গতিশক্তি। পরের প্রশ্ন, মৌলিক রাশি 64 পাতায় পাবো আমরা। এমন কিছু রাশি আছে যারা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। এর সাথে আর একটা মানে লাইন যোগ করতে পারো, মানে এটা লিখবে যে এমন কিছু রাশি আছে যারা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না এবং যাদের সাহায্যে অন্যান্য ভৌত রাশির একক গঠন করা যায় তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। লাভা কি? এটা আমরা আগেও পেয়েছি, পেজ নাম্বার 55-এ। লিখবে যে ম্যাগমা যখন, এখান থেকে শুরু করবে, ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়? পেজ নাম্বার 56-এ দেওয়া হয়েছে যে হ্রদ, নদী, সমুদ্রের জলের নিচে পলি জমা হয়, ধীরে ধীরে সেই পলিস্তর মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়। এতটা অবধি লিখবে। এরপরে 6 দাগের ক, বার্নৌলির নীতি, খুব গুরুত্বপূর্ণ একটা নীতি এবং এর মানে থেকে নানা রকম প্রশ্ন আসে ঘুরিয়ে। ওকে, তোমাদের সাজেশন দেওয়া হবে। ফার্স্ট ইউনিট টেস্টের তোমাদের পরীক্ষা সবার কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু স্কুল রয়েছে যাদের ভোটের জন্য হয়তো মাঝখানে পরীক্ষা আটকে গেছিলো। যাই হোক, তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে পড়াশোনা স্টার্ট করে দাও এবং সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার আগে তোমরা কিন্তু বিজ্ঞানের সাজেশন পেয়ে যাবে। ওকে, দেখো, কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। তাহলে যেখানে তরল বা গ্যাসের বেগ বেশি সেখানে চাপ কম। উল্টো করে বলতে গেলে যেখানে তরলের বা গ্যাসের বেগ কম তাহলে সেখানে চাপটা বেশি হবে। ওকে, এটি হচ্ছে বার্নৌলির নীতি।
আর এর সাথে প্রশ্ন আছে, একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রে ক্ষেত্রফল যত কমবে চাপ তত বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তাই জন্য ভোঁতা ছুরি সেটা দিয়ে আপেল বা যে কোনো ফল সহজে কাটা যায় না, কিন্তু যদি তীক্ষ্ণ করা হয় তাহলে ক্ষেত্রফল কমে গেল, পাতলা হয়ে গেল, ক্ষেত্রফল কম, তাহলে সহজে কিন্তু কাটা যায়। ওকে, নিচে দেখো কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটাও আমরা আগে পেয়েছি 89 পেজে। প্রথমে দিয়েছে কয়লা পোড়ানো হলো, সেখানে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি ও আলোক শক্তি লিখতে পারো। আর মোমবাতি জ্বালানো হলো, লিখবে এখানে রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি। ওকে, বলের সংজ্ঞা দিয়েছে এখানে। বলের সংজ্ঞাতে আচ্ছা, বই থেকেই তোমাদের দেখায়। বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয়, মানে গতিশীল হয়, অথবা সমবেগে কোনো একটা বস্তু চলছে, সেই গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে, দুটোই হতে পারে, বা বেগের দিক পরিবর্তনও হতে পারে, অথবা আর কি হতে পারে, ওই বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, সেই সমস্ত কারণকে আমরা কি বলবো? বল বলবো। তাহলে বল প্রয়োগ করলে কি হচ্ছে? একটা স্থির বস্তু, ওকে, একটা স্থির বস্তু বল প্রয়োগ করে আমি গতিশীল করলাম, বা একটা গতিশীল বস্তু এগিয়ে আসলে আমি বল প্রয়োগ করে থামালাম, দুটোই হয়। বা একটা বস্তু এরকমভাবে গতিশীল আছে, আমি আরও জোরে মানে বেগটা বাড়িয়ে দিলাম, বা তখন বেগ কমিয়ে দিলাম, বা আমরা ব্যাট বল খেলার সময়, ক্রিকেট খেলার সময় বলটাকে অন্যদিকে দিক পরিবর্তন করে দিলাম। আকৃতি, স্প্রিং টেনে বড় করলাম বা ছোট করলাম, সেখানে আকৃতি আয়তন পরিবর্তন হয়। তাহলে নানা রকম ঘটনা কিন্তু বল প্রয়োগ করলে হয়, সেটাকে আমরা সংজ্ঞার আকারে এখান থেকে এতটা বলবো। আর নেক্সট কোয়েশ্চেন এখানে দিয়েছে, একটি গতিশীল বস্তু চলন্ত ট্রেন, চলন্ত বাস লিখতে পারবে, বা উড়ন্ত পাখি। ওকে, তরলের আয়তন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আয়তন মাপনী চোঙের সাহায্যে তরলের আয়তন মাপা হয়। আয়তন কাকে বলে? কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে বস্তুর আয়তন বলে। কিভাবে ফসিল তৈরি হয়? ফসিল মানে জীবাশ্ম কি করে তৈরি হয় সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। এটা আমরা আগেও পেয়েছিলাম, আমি আর বলছি না। এই যে আজ থেকে অনেক কোটি বছর এখান থেকে শুরু করে এই ফসিল, জীবাশ্ম ফসিল, এতটা অব্দি লিখবে। ওকে, অশ্ব মানে পাথর, এটাও তুমি অ্যাড করতে পারো। নেক্সট, আগ্নেয়শিলা কত প্রকার ও কি কি? আগ্নেয়শিলা 3 প্রকার, ব্যাসল্ট, গ্রানাইট আর পিউমিস। মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা। বিভাগ খ, 7 ক, মানুষের হৃৎপিণ্ডে কটা কুঠুরি আছে? প্রকোষ্ঠ আছে কটা? 4টে। বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। পরের দিকে চলে যাব আমরা, পরের পাতায়। এখানে লালার মধ্যে জীবাণু ধ্বংসকারী রাসায়নিক পদার্থ লাইসোজোম থাকে। লোহিত রক্তকণিকার রং হয় লাল। হাতের পেশিকে কঙ্কাল পেশি বলে, দেখবে 128 পাতায় রয়েছে। বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তাকে বলা হয় বক্ষাস্থি বা স্টার নাম লিখতে পারো। এরপরে শিরা কাকে বলে? 107 পাতা তোমরা বের করো। 107 পাতাতে শিরা কাকে বলে সহজে দেওয়া হয়েছে, যে সারা দেহ থেকে, আবার লেখা দরকার নেই, সারা দেহ থেকে যে নলগুলো দিয়ে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলোর নাম শিরা। শ্বেত রক্তকণিকার কাজ তোমরা জানো। শ্বেত রক্তকণিকার কাজ এখানে তোমরা লিখতে পারবে যে শ্বেত রক্তকণিকা মূলত পাহারাদার বা রক্ষীর কাজ করে। ওকে, পাহারাদার বা সৈন্যের মতো এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রু, যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা। আবার শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করার সময় এদের দরকার হয়। তাহলে এতটা লিখতে হবে। ওকে, আর যদি তোমরা রায়মার্টিন থেকে লিখতে চাও, কিছু কিছু প্রশ্ন যদি তুমি ভাবো যে রায়মার্টিন থেকে লিখবো, তাহলে তোমাদের আনসারটা ভালো হবে। যেগুলো বড় প্রশ্ন থাকবে অনেক সময়, 2 মার্কসে বা 3 মার্কসের প্রশ্ন থাকবে, সেগুলো 2-1টা তোমরা কিন্তু সেখান থেকে লিখতে পারো। ওকে, যেমন শ্বেত রক্তকণিকার কাজ এখানে দেওয়া হয়েছে, তোমরা এই 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো পয়েন্ট যদি লেখো তাহলে খুব সুন্দর হয়। ওকে, 1 নাম্বার এবং 2 নাম্বার পয়েন্ট। আর শিরা কাকে বলে সেটা তো আমি মানে দেখালাম টেক্সট থেকে। যদি ভাবো রায়মার্টিন থেকে লিখবে, তাহলে শিরা কাকে বলে? রক্তজালক থেকে সৃষ্টি যে সমস্ত রক্তবাহ থেকে মানে রক্তবাহ সারা দেহ থেকে দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে হৃৎপিণ্ডে ফিরে নিয়ে আসে, তাকে শিরা বলে। এদের কাজ তাহলে কি? সারা দেহ থেকে দূষিত রক্তকে হৃৎপিণ্ডে পাঠানো। ওকে, অস্থি সন্ধি কাকে বলে? এটা আমরা টেক্সট থেকে লিখবো। 121 পাতা যদি আমরা বের করি, তাহলে আমাদের এখানে দেওয়াই আছে যে পাশাপাশি থাকা দুটো হাড় যেখানে এক অপরের সঙ্গে লিগামেন্ট দিয়ে বাঁধা থাকে, সেই জায়গাটাকে বলে অস্থি সন্ধি বা হাড়ের জোড়। বল ও সকেট সন্ধির উদাহরণ। বল এবং সকেট সন্ধি এই ধরনের অস্থি সন্ধি দেখা যায় কাঁধে ও কোমরে।
যেমন কোমরের অস্থিসন্ধিতে পায়ের ওপরের হাড় বা ফিমার উপর দিকটা একটা গোলক বা বলের মতো সেই অংশটা শ্রোণীচক্রের দুপাশে গাছের কোঠোর মতো অংশে ঢুকে থাকে। ওকে, এতটা লিখতে পারো। মেন হচ্ছে কাঁধ এবং কোমরের মধ্যে থাকে বলার সঙ্গে সেটাই লিখবে। পেশির সমস্যাগুলো বইয়ে অনেকটা গল্পের মতো করে দিয়েছে, তোমরা চাইলে এই গল্পের মতো যেগুলো দেওয়া হয়েছে 3টে সমস্যা সেটা লিখতে পারো 128 পাতায়। আর যদি ভাবো যে রায়মার্টিন থেকে লিখবে তাহলে তোমাদের দেখাচ্ছি এখানে রায়মার্টিন থেকে লিখলে বেশি সুন্দর হবে জিনিসটা। ওকে, এবং একটু তুলনামূলক কঠিন। দেখো, এক হচ্ছে পেশির সমস্যা টিটেনি মানে হচ্ছে দ্রুত খিঁচুনি দেখা যায়, পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা কমে যায়, মানে পেশি হাত বা যে কোনো অঙ্গ সোজা করতে বা ভাঁজ করতে কষ্ট হয়। ওকে, সংকোচন প্রসারণ ক্ষমতা কমে যায়। 2 নম্বর হচ্ছে লিম গার্ডল ডিস্ট্রফি, মানে কোমর বা পায়ের পেশিগুলি খুব দুর্বল হয়ে যায়, কোমরের নিচের জন্মের পর থেকে সাড়া থাকে না বা পাগুলো সরু হয়। ওকে, আর মায়োটনিক মাস্কুলার যখন ডিস্ট্রফি, এখানে দেখো নাম নাও লিখতে পারো, এমনি মানে 3 নম্বর পয়েন্ট দিয়ে এগুলো লিখতে পারো যে চোখের পাতা নাড়তে খুব কষ্ট হয়, হাত বা পায়ের পেশি খুব দুর্বল হয়, বিভিন্ন অঙ্গে ব্যথা হয়, চলাফেরা করতে খুব কষ্ট হয়। পয়েন্টগুলো না দিয়ে শুধু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে কথাগুলো লিখতে পারো। যদি পয়েন্টগুলো লিখতে অসুবিধা হয় তোমরা সেটা বাদ দিতে পারো। ওকে, তাহলে আজকে 2 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলটিতে এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর 1 নম্বর স্কুলের ভিডিও যারা দেখোনি এখনো পর্যন্ত অবশ্যই দেখে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।